ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য ও ব্যবহার। আমরা জানি প্রায় ৯২টি প্রকৃতিজাত মৌল আবিষ্কৃত হয়েছে। যে মৌলিক পদার্থে ধাতব ঔজ্জ্বল্য আছে, স্বাভাবিক অবস্থায় কঠিন, ওজনে ভারী, যা তাপ ও বিদ্যুতের পরিবাহী, এরকম পদার্থকে বলা হয় ধাতু। আবার যে মৌলিক পদার্থের সাধারণত ঔজ্জ্বল্য নেই, স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় হয়, যা ওজনে হালকা এবং তাপ ও তড়িতের বা তাপ ও বিদ্যুতের পরিবাহী নয়, এরকম পদার্থকে বলা হয় অধাতু। তাহলে ধাতু কোনগুলো? না, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হলো ধাতু। আর কার্বন, সালফার, আয়োডিন, এগুলো হলো অধাতু। আবার এমন কিছু মৌল আছে যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয় ধর্মই বর্তমান, তাদেরকে ধাতু কল্প বলা হয়, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো। ধাতুগুলো উজ্জ্বল ও চকচকে। আয়োডিন অধাতু হলেও তা উজ্জ্বল, অন্যান্য অধাতুগুলো অনুজ্জ্বল। সাধারণত ধাতুগুলো কঠিন হয়, তবে সব ধাতুদের কাঠিন্য একরকম নয়। পারদ ধাতু হলেও তরল, আর ব্রোমিন অধাতু হলেও তরল। তবে সাধারণ উষ্ণতা ও চাপে বেশিরভাগ অধাতু গ্যাসীয়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি। ধাতুগুলোকে পিটিয়ে পাতে পরিণত করা যায়। সোনা ও রূপোর এই ধর্ম সব থেকে বেশি। অধাতুগুলোর এরকম ধর্ম নেই, তাদেরকে পিটিয়ে দিলে তারা গুঁড়ো হয়ে যায়। প্রত্যেক ধাতুর প্রসারণশীলতাও একরকম নয়। সব ধাতু থেকে যেমন তার তৈরি করা যায় না, তেমনি একটা শুধু অধাতুকে ব্যবহার করলেও তার তৈরি করা যায় না। যেমন 1 গ্রাম সোনা থেকে খুব সরু সরু তার তৈরি করা যায়, 1 গ্রাম লোহা থেকে কিন্তু করা যায় না। আমরা যদি একটা মোটা ধরনের অ্যালুমিনিয়াম তার নিই, দিয়ে একদিকে মাথায় মোম দিয়ে পিন আটকে দিই এবং দণ্ডের অন্য দিকটা ক্ল্যাম্প দিয়ে স্ট্যান্ডের সাহায্যে যদি আটকে দিয়ে একটা বার্নার জ্বালিয়ে ক্ল্যাম্পের কাছে অ্যালুমিনিয়াম দণ্ডের নিচে বেশ কিছুক্ষণ যদি ধরে থাকি, তাহলে দেখব খুব তাড়াতাড়ি মোমটা গলে পিনটা খসে পড়ল। কারণ অ্যালুমিনিয়াম, লোহা, তামা এগুলো হলো তাপের সুপরিবাহী। গ্রাফাইট অধাতু হলেও ধাতুদের মতন তাপের সুপরিবাহী। সাধারণত ধাতুগুলো তাপের সুপরিবাহী হয় আর অধাতুগুলো তাপের কুপরিবাহী হয়। হিরে কিংবা গ্রাফাইট অধাতু হলেও তাপের সুপরিবাহী। সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, কিন্তু পারদ সাধারণ তাপমাত্রায় তরল ধাতু। গ্যালিয়াম ও সিজিয়াম ধাতু হলেও এদের গলনাঙ্ক 29.78 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলে অন্য ধাতুর মতন কঠিন নয়, অপেক্ষাকৃত নরম। এদের সামান্য ধারালো ছুরি দিয়েও কাটা যায়। অধাতুরা সাধারণত অনুজ্জ্বল হয়, কিন্তু কেলাসিত আয়োডিনের উজ্জ্বলতা আছে। কার্বন হলো অধাতু, এটা কার্বন বিভিন্ন রূপে থাকতে পারে, এই জন্য এগুলোকে বলা হয় কার্বনের রূপভেদ। কার্বনের দুটো রূপভেদ হলো হিরে ও গ্রাফাইট। হিরে উজ্জ্বল এবং প্রকৃতিজাত পদার্থের মধ্যে সব থেকে কঠিন। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। গ্রাফাইট নরম ও পিচ্ছিল অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। এবার ধাতু ও অধাতুগুলোকে বায়ুতে দহন করলে কি ঘটে দেখো। একটা পোর্সেলিনের পাত্রে ম্যাগনেসিয়াম ফিতেকে যদি আমি জ্বালাই, ফিতা জ্বলে নিভে যাওয়ার পর পাত্রে পড়ে থাকা ছাইয়ে পাতিতে জল যোগ করলাম। দ্রবণে যদি লাল ও নীল লিটমাস কাগজ পর্যায়ক্রমে ডোবাই, তাহলে লাল লিটমাসের বর্ণ হবে নীল আর নীল লিটমাসের বর্ণ নীলই থাকবে। তাহলে এইটা থেকে আমরা কি বুঝলাম যে এটা হলো ক্ষারকীয়, এই অক্সাইডটা হলো ক্ষারকীয়, তাই এটা লাল লিটমাসকে নীল করেছে। আবার পোর্সেলিন পাত্রে যদি সালফার গুঁড়ো নিই আর পোর্সেলিনের পাত্রের উপর একটা ফানেল আটকে দিই, ফানেলের সরু দিক ও কাঁচের নল, রবার নল দিয়ে যদি আমরা যুক্ত করি, কাঁচের নলের অপর প্রান্ত বিকারে রাখা জলের মধ্যে ডুবিয়ে রাখলাম।
সালফারগুলোকে আগুন দিয়ে জ্বালালাম। সালফার পুড়ে যে গ্যাস হলো তাতে কিছুটা জলে দ্রবীভূত হওয়ার পর লাল ও নীল লিটমাস কাগজে পর্যায়ক্রমে ডুবিয়ে তাদের রং যদি লক্ষ্য করি, দেখবো লাল লিটমাসের বর্ণ লালই থাকলো, কিন্তু নীল লিটমাসের বর্ণটা লাল হয়ে গেল। কেন না, অক্সাইডটা হলো আম্লিক, তাই রংটা নীল থেকে লাল হয়ে গেছে। কোনো মৌল থেকে উৎপন্ন অক্সাইডের প্রকৃতি থেকেও আমরা ধাতু না অধাতু বলে চিনতে পারি, কারণ বেশিরভাগ ধাতব অক্সাইড হলো ক্ষারকীয় আর বেশিরভাগ অধাতব অক্সাইড হলো আম্লিক প্রকৃতির। অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড এদের ক্ষারকীয় আর আম্লিক দুই ধর্মই বর্তমান, তাই এদেরকে উভধর্মী অক্সাইড বলে। আবার কিছু অক্সাইডের আম্লিক বা ক্ষারকীয় কোনো ধর্মই নেই, তারা প্রসম প্রকৃতির, যেমন কার্বন মনোক্সাইড। এবার জলের সঙ্গে ধাতু ও অধাতু বিক্রিয়া। ম্যাগনেসিয়াম ফিতের টুকরো নিয়ে যদি একটা নিলাম, দিয়ে তারপরে একটা জলে ভেজানো গ্লাস উলকে স্পিরিট ল্যাম্প দিয়ে তীব্রভাবে উত্তপ্ত করলাম। উত্তাপ দেওয়ার ফলে গ্লাস উলে সঞ্চিত জল থেকে গরম জলীয় বাষ্প ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসে। যে ম্যাগনেসিয়াম সংস্পর্শে আসতে শুরু করে তখনই একটা টেস্ট টিউবে বুদবুদ আকারে একটা গ্যাস বেরোয়, যা জলকে সরিয়ে গ্যাস জারে জমা হয়। গ্যাসটাকে যদি আগুনে ধরা হয় তাহলে গ্যাসটা আগুনের শিখার সংস্পর্শে এলে নীলচে শিখায় খুব অল্প শব্দ সহ দপ করে একবার জ্বলেই নিভে যায়। তাহলে গ্যাসটা কি না হাইড্রোজেন। ম্যাগনেসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া সমীকরণে আমরা দেখি Mg যোগ সোডিয়াম আর পটাশিয়াম ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। ওই তাপে ধাতুতে আগুনও লেগে যায়। ক্যালসিয়ামের ক্ষেত্রে ঠান্ডা জলের বিক্রিয়ার তীব্রতা অনেক কম। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু লোহা, জিঙ্ক স্টিমের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। সীসা, তামা, সোনা ও রূপো কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না। জলের সঙ্গে ধাতুগুলোর বিক্রিয়া দেখো, লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়া, Fe3O4 আর 4H2। Zn স্টিমের সঙ্গে বিক্রিয়া, ZnO যোগ H2। এবার ধাতু ও অধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া। সাতটা আমি যদি টেস্ট টিউব নিই, সাতটা টেস্ট টিউবের নাম দিলাম ABCDEFG। প্রত্যেকটার অর্ধেক পর্যন্ত লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এবার প্রত্যেকটা টেস্ট টিউবে ABCDEFG, প্রত্যেকটা টেস্ট টিউবে একটাতে প্রথমটাতে দিলাম Fe লোহা, তারপরটা দিলাম Mg, তারপরটা দিলাম Al, তারপরটা দিলাম Zn, তারপরটা Cu, তারপরটা সালফার এবং তারপরটাতে দিলাম কার্বন। ছোট ছোট টুকরো যোগ করলাম। দেখলাম যে ABCD এই চারটে টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে গ্যাস নির্গত হলো, আর EFG থেকে কোনো গ্যাস নির্গত হলো না, আর সব থেকে দ্রুত B থেকে গ্যাস নির্গত হলো। তাহলে যেগুলো থেকে গ্যাস নির্গত হলো, এই টেস্ট টিউবে দেখো এই টেস্ট টিউবটাতে দেখো Fe, FeCl2, বিটাতে দেখো Mg plus 2HCl, MgCl2, সিটাতে দেখো
লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে নাইট্রিক অ্যাসিড দিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। এই পরীক্ষাটি সোডিয়াম বা পটাশিয়াম নিয়ে করা উচিত নয়, কারণ সোডিয়াম বা পটাশিয়াম জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া এত তীব্র হয় যে তাতে বিপদের সম্ভাবনা থাকে। বিভিন্ন ধরনের ধাতুদের লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের ক্ষমতা থেকে জানা যায় যে ধাতুর সক্রিয়তা সব ধাতুর সক্রিয়তা সমান হয়। দেখো এইভাবে আমরা যদি একটা স্কেলের আকারে লিখি, এদিকে সবথেকে বেশি সক্রিয় আর সবচেয়ে কম সক্রিয়। কে, Na, Ca, Mg, Al, Zn, Fe, Pb, H, Cu, Ag, Ag, Ag। এটা হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তার ক্রম। এই সক্রিয়তার ক্রম থেকে জানা যায় যারা হাইড্রোজেনের বাঁ দিকে আছে তারা এই লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। আবার বাঁ দিকে, তালিকার বাঁ দিকে যেগুলো আছে সেগুলো ডান দিকের মৌলের যৌগ থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারে। যেমন কপার সালফেটের দ্রবণে একটা যদি লোহার পেরেক ডুবিয়ে রাখি তাহলে দেখব FeSO4 আর তাহলে লোহার পেরেকের গায়ে ধাতব কপারের একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়েছে দেখা যাবে। তাহলে বিভিন্ন ধাতু দিয়ে আমরা অনেক রকম জিনিস তৈরি করতে পারি, আর মানুষ এই মৌলের বিভিন্ন ধর্মকে কাজে লাগিয়েছে। যেমন লোহা থেকে আমরা পেরেক, দা, আরো কত রকম জিনিস তৈরি করতে পারি। তো এটা উচ্চ গলনাঙ্ক ধর্মকে কাজে লাগানো হয়েছে। এইরকম ধরনের যেমন ইট, সিমেন্ট এগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম, সিলিকন। ইট, সিমেন্ট তৈরি করতে অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন এগুলো লাগে। পলিচুন তৈরি করতে ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো লাগে। আবার মানুষ তার কাজে অনেক ধাতু ও অধাতুদের ব্যবহার করেছে। তেমনি মানব দেহ গঠন ও তার বিবর্তনের জন্য মোট 16টা ধাতব ও অধাতব যৌগ নানা রকম ভূমিকা পালন করেছে। যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো ধাতু, আর অধাতু হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো। তো এইগুলোর উপস্থিতি পরিমাণ অনুযায়ী, এগুলোর উপস্থিতির পরিমাণ অনুযায়ী জীবদেহ চলে। কিন্তু যদি এই মৌলগুলোর ভারসাম্য যদি এতটুকু কম বা বেশি হয় তাহলে জীবদেহে গণ্ডগোল শুরু হয়। যেমন দেহে জলের ভারসাম্য রক্ষা করে। দেহের আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন হলো Na+ ও K+, সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন। হৃৎপিণ্ডের কার্যকারিতা বজায় রাখে ক্যালসিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন। অম্ল আর ক্ষারের ভারসাম্য বজায় রাখে পটাশিয়াম আয়ন। খাদ্যের মাধ্যমে যদি পটাশিয়াম গ্রহণ কম হয় তাহলে কোষে অম্লত্ব বেড়ে যায় এবং কোষের বাইরের তরলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। দাঁত ও হাড় গঠন, এটার জন্য দায়ী হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। তেমনি উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ফেরিক আর লোহা আর তামা। রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম আয়ন। পেশির সংকোচন ও স্নায়ুস্পন্দন পরিবহন করে সাধারণত পেশির সংকোচনে দুটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো হলো অ্যাক্টিন ও মায়োসিন। আর উভয় প্রকার সংকোচনে Ca মানে ক্যালসিয়াম আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলাকোষের জারণ বিজারণের জন্য
শ্বাসকার্যের সময় অক্সিজেন ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের সময় যে ইলেকট্রনের পরিবহন ঘটে তার জন্য বহু প্রোটিন প্রয়োজন হয়। এই প্রোটিন গঠনে সাহায্য করে আয়রন ও ক্যালসিয়াম। অক্সিজেন পরিবহন, সঞ্চয় ও ব্যবহারে এইটা হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন যথাক্রমে রক্তে অক্সিজেনের পরিবহন করেও ধীরে ধীরে সংকোচন কম লোহিত পেশিতন্তুতে অক্সিজেন সঞ্চয় করে। ওই দুটো প্রোটিনের অন্যতম উপাদান হলো আয়রন। কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এগুলো বিশেষ বিশেষ জৈব যৌগ বিশেষ ক্ষতিকর যৌগের ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করে। তার ফলে ক্যান্সার, আর্থারাইটিস প্রভৃতি রোগের মতো সম্ভাবনা হ্রাস পায়। হরমোন গঠনে সাহায্য করে, যেমন দেখো ডায়াবেটিস রোগ ইনসুলিন নামক হরমোনের অভাবে হয়। কোষে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করার জন্য জিঙ্ক আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত গঠনেও লোহিত কণিকার পরিণতি প্রাপ্তিতে এবং লোহিত কণিকার ভিতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কিছু কিছু ধাতু ও অধাতু আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করতে, কোনো উৎস থেকে আমাদের শরীরে প্রবেশ করতে থাকে, আর এরা যদি ক্রমাগত দেহে প্রবেশ করতে থাকে তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমন লেড বা সীসা, পেট্রোল, কীটনাশক, রং, লেড পাইপ, লেড ব্যাটারি এগুলো থেকে মানবদেহে প্রবেশ করতে পারে। পারদ, ব্যাটারি তৈরির কারখানা, মার্কারি, ভেপার ল্যাম্প কারখানা, কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প এগুলো থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সেরকম আর্সেনিক, গভীর নলকূপের জল, খাদ্য, কীটনাশক, থার্মাল পাওয়ার স্টেশনের ছাই এগুলো থেকে আমাদের দেহে প্রবেশ করতে পারে, আর এগুলো মানুষের ক্ষতি করতে পারে। আজ এই পর্যন্তই। পরের দিন পদার্থের গঠন সম্বন্ধে আলোচনা